18ই অক্টোবর 2025 আমরা এসে পৌঁছেছি কামাখ্যা মন্দিরে। এবং জানেন যে উত্তর পূর্ব ভারতের এই অন্যতম গুরুত্বপূর্ণ পীঠস্থান কামাখ্যা, যে 51টি সতীপীঠ রয়েছে তার মধ্যে অন্যতম, এবং ভারতবর্ষে যে 51টি সতীপীঠের সন্ধান পাওয়া যায় ভারত এবং পাকিস্তান মিলিয়ে, সেখানে এটি কিন্তু চতুর্থ সব থেকে ওল্ডেস্ট সতীপীঠ। এবং এখানে আমরা এসে পৌঁছই দুপুর 1টার সময়, এবং প্রথমেই আমরা এখান থেকে চলে যাই ভুবনেশ্বরী মন্দির, যেটা এখান থেকে 1.2 কিলোমিটার দূরে, সেইটা দর্শন করতে। এবং তারপরে এসে দুপুর 3টের সময় আমরা ফাইনালি এই লাইনে দাঁড়াই, যেটা জেনারেল লাইন, সেই জেনারেল লাইন এই মন্দিরের। এবং তারপরে আমরা পুজো দিয়ে এই মন্দির থেকে বেরোই আর কি বিকেল 5টার সময়। এই সম্পূর্ণটা সবকিছু তথ্য এবং সবকিছু আমরা কিভাবে পুজো দিলাম, আমাদের এক্সপিরিয়েন্স কি, সবকিছু থাকবে এই ভিডিওতে। কামাখ্যা মন্দির গৌহাটি শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে নীলাচল পর্বতের উপরেই অবস্থিত। গৌহাটি শহরের যে কোনো প্রান্ত থেকে এই পাহাড়ের পাদদেশ পর্যন্ত এলে আপনারা সহজেই পেয়ে যাবেন শাটেল সার্ভিস কামাখ্যা মন্দির পর্যন্ত। এছাড়াও আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের এই বাসগুলো গৌহাটি স্টেশন থেকে মাত্র 20 টাকায় আপনাকে পৌঁছে দেবে মন্দিরে। তবে এর ফ্রিকোয়েন্সি আধ ঘন্টায় একটি। এছাড়াও শহরের যে কোনো প্রান্ত থেকে আপনারা ওলা, উবের কিংবা র্যাপিডো বুক করেও আসতে পারেন এখানে। ভাড়া পড়ে মোটামুটি 150 থেকে 200 টাকা মতো। ঘড়িতে সময় বেলা 1টা। আমরা প্রবেশ করতে চলেছি কামাখ্যা মন্দিরের মূল গেটের থেকে। তবে এই মুহূর্তে মন্দির বন্ধ রয়েছে, কারণ এই মন্দির দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত বন্ধ থাকে। আমরা প্রথমেই ঠিক করলাম যে মন্দিরে যাওয়ার জন্য যে কুপন, সেই কুপনটা প্রথমে সংগ্রহ করে নেব। এটি জেনারেল এন্ট্রির কুপন কাউন্টার, এর জন্য কোনো আলাদা করে টাকা দিতে হয় না। তবে এই কুপন ছাড়া আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন না। হাতে প্রায় 1.5 ঘন্টা সময় ছিল, তাই আমরা ঠিক করলাম আমরা প্রথমেই যাব মা ভুবনেশ্বরীর মন্দির দর্শন করার জন্য, যার দূরত্ব এখান থেকে 1.2 কিলোমিটার। পথেই পাবেন আসাম ট্যুরিজম ডিপার্টমেন্টের ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। এটিকে ডান হাতে রেখে প্রায় 1.25 কিলোমিটার মতো এই চড়াই রাস্তা আমাদের পার করতে হবে মন্দির দর্শনের জন্য। পথেই পড়বে মা বগলার মন্দির। এখান থেকে ভুবনেশ্বরী দেবীর মন্দিরের দূরত্ব প্রায় 900 মিটার। সেটা একবার উপরে উঠে দেখা যাক। ওয়াও, এর উপর থেকে গৌহাটি শহরটার একটা প্যানোরামিক ভিউ আপনারা পাবেন। তবে পাথরটা যথেষ্ট খারাপ। বর্ষার দিনে বা বয়স্ক মানুষেরা ওঠার চেষ্টা করবেন না। পথেই পড়বে সদ্গুরু বাবা নিগমানন্দ পরমহংসদেবের সিদ্ধি লাভ করার স্থল। বর্তমানে সেখানে একটি আশ্রম তৈরি করা হয়েছে। হিলটপে যাওয়ার এই 1.25 কিলোমিটার রাস্তার চারিদিকে দৃশ্য অত্যন্ত সুন্দর। যারা একান্তই হাঁটতে পারবেন না তারা গাড়ি রিজার্ভ করেও আসতে পারেন। তবে আমরা রেকমেন্ড করব যে আপনারা পসিবল হলে এখানে পায়ে হেঁটে আসুন। এসে পৌঁছলাম ভুবনেশ্বরী মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে। মন্দিরটি খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত। প্রবেশ করছি ভুবনেশ্বরী মন্দিরের ভিতরে। তো মোটামুটি যা দেখে মনে হচ্ছে ওই 150টা মতো স্টেপ হবে, হয়তো 100 থেকে 150 স্টেপ হবে ম্যাক্সিমাম। তো খুবই সুন্দর জায়গা। আস্তে আস্তে কিন্তু একটা দারুণ মানে সিনিক বিউটি আমরা দেখলাম, সেগুলো তো আপনাদেরকে দেখালাম খানিকটা। আরো উপর থেকে কি দেখা যায় সেগুলো দেখাবো। তো প্রবেশ করছি মন্দিরে। বেশ শান্ত, নিরিবিলি এবং একটা সুন্দর মানে অ্যাটমসফিয়ার রয়েছে চারিদিকে। মন্দির চত্বরেই পেয়ে যাবেন বেশ কয়েকটি ছোট বড় ডালার দোকান। সেখান থেকে আপনারা চাইলে পূজা সামগ্রী কিনতেই পারেন। মন্দিরে পুজো দেওয়ার জন্য কোনো পান্ডা বা পুরোহিতের প্রয়োজন হয় না। নিজে হাতে গর্ভগৃহে প্রবেশ করে শিলা স্পর্শ করে পুজো দেওয়াটাই রীতি। খ্রিস্টীয় 7ম থেকে 9ম শতকের মধ্যে তৈরি এই প্রাচীন মন্দিরটির ভিতরে দুটো একটি মূর্তি দেখতে পাওয়া যায়। মূল কাঠামোটি এক থাকলেও মন্দিরের বাইরের দেওয়ালে যে প্রচুর পরিবর্তন হয়েছে তা দেখলেই বোঝা যায়। বাঁহাতে উত্তর গুয়াহাটি শহর এবং মাঝখানে ব্রহ্মপুত্র নদীর উপরে নির্মীয়মান কুমার ভাস্কর বর্মা সেতু, আর ডান দিকে গুয়াহাটি শহরের একটা অসাধারণ প্যানোরামিক ভিউ পাওয়া যায় এখান থেকে। ব্রিজের ঠিক পিছনেই দেখতে পাওয়া যাচ্ছে উমানন্দ মন্দির।
মনে করা হয় যে কামাখ্যা মন্দির দর্শন করার পরে উমানন্দ মন্দির দর্শন না করলে তীর্থ অসম্পূর্ণ থেকে যায়। দাঁড়িয়ে রয়েছি ভুবনেশ্বরী মন্দিরে, এবং এটা আপনারা দেখলেন যে কামাখ্যা মন্দির থেকে প্রায় পায়ে হেঁটে 1.2 কিলোমিটার আমরা পাহাড়ের একেবারে উপরে উঠে এসেছি। এবং এই যে নীলাচল পাহাড়, এই নীলাচল পাহাড়েই কিন্তু অবস্থিত কামাখ্যা মন্দির, এবং তার পাশে এই ভুবনেশ্বর মন্দির। এই ভুবনেশ্বরী মন্দির ব্যাপারটা আপনারা হয়তো জানেন কম বেশি, যে 10 মহাবিদ্যার কথা বলা হয়, সেই 10 মহাবিদ্যার চতুর্থতম যে দেবতা, সেই দেবী, তাই হচ্ছেন ভুবনেশ্বরী দেবী, এবং তারই এখানে বেসিক্যালি মন্দিরটা রয়েছে। কোনো বিগ্রহ নেই সেই অর্থে, একটি প্রস্তর শিলা রয়েছে যেটাকে দেবী রূপে পূজা করা হয়। এবং এই যে একদম যে নীলাচল পাহাড়ের একদম টপে যে আমরা চলে এসেছি, এখান থেকে কিন্তু একটা গৌহাটি শহরের ব্রহ্মপুত্র নদীর একটা কিন্তু মেসমারাইজিং ভিউ পাওয়া যায়। মানে এমনটা আমি রোপওয়ে থেকেও এত ভালো ভিউ পাইনি যেটা আমি এখান থেকে পাচ্ছি। ইনফ্যাক্ট এখন মানে পৃথিবীর 9th লার্জেস্ট রিভার এই ব্রহ্মপুত্র, এবং তার যে মানে সব থেকে বড় স্ট্রেচটা এই গৌহাটির এই যে জায়গাটা, পিছনে উমানন্দ টেম্পল দেখতে পাওয়া যাচ্ছে, মানে টেম্পল তো দেখা যাচ্ছে না, সেই দ্বীপটা দেখতে পাওয়া যাচ্ছে। আমার মনে হয় যে এখানে এলে, আমি কামাখ্যা ইনি আমার চতুর্থবার, কিন্তু আমরা বারবারই কামাখ্যা মন্দির এসেছি এবং ওখান থেকে ফিরে গেছি। এইবারটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এখানে আসবো, এবং টাইমটা সেইভাবেই অ্যাডজাস্ট করেছিলাম যে কামাখ্যা মন্দির যখন বন্ধ থাকবে আমরা এটার দর্শন করব। আমি একটাই কথা বলবো, মানে 100% রেকমেন্ডেড, এবং এখানে এলে এটা মিস করবেন না। শুধুমাত্র এই ভিউটার জন্য, পুজো এবং মানে ঠাকুরের ব্যাপারটা তো রয়েইছে, এই ভিউটার জন্য অবশ্যই একবার এখানে আসুন। ভুবনেশ্বরী মায়ের মন্দিরের দর্শন সেরে আমরা এবার ফিরে চললাম কামাখ্যা মন্দিরের দিকে। ঘড়িতে সময় এখন দুপুর 2:30। কামাখ্যা মন্দির খুলে যাওয়ারই কথা, তাই আমরা দ্রুত পা চালালাম মন্দিরের দিকে। পথে রয়েছে এরকমই একটা উঁচু ওয়াচ টাওয়ার, যেখান থেকে একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। নীলাচল পাহাড়ের একদম উপর থেকে গৌহাটি শহর এবং তার আশেপাশে ঘিরে থাকা অসংখ্য ছোট বড় পাহাড় এখান থেকে অসম্ভব সুন্দর লাগে দেখতে। কালী মহাকালী কালীকে, এটি কামাখ্যা মন্দিরের একমাত্র এবং মূল প্রবেশদ্বার। এই মন্দিরটি সকালবেলা 5:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং দুপুর 2:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। পথেই পড়বে অসংখ্য ডালা এবং পূজা সামগ্রীর দোকান। তবে ভালো দিক হলো এখানে সেরকম পান্ডাদের কোনো উপদ্রব নেই। আপনি পুরোহিত ছাড়া নিজেই এই ডালা নিয়ে গিয়ে পুজো দিতে পারবেন। হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী বাবা দক্ষের কাছে অপমানিত হয়ে সতী নিমজ্জিত হন যজ্ঞকুণ্ডে, এবং মহাদেব সেই খবর পেয়ে শুরু করেন তাণ্ডব নৃত্য। মহাদেবকে শান্ত করতে বিষ্ণু প্রকট হন এবং সতীর দেহকে সুদর্শন চক্রের মাধ্যমে 51টি খণ্ডে খণ্ডিত করেন, যার ফলে সতীর যোনি নিমজ্জিত হয় এই নীলাচল পাহাড়ে। তবে যোগিনী তন্ত্রের মত অনুযায়ী এই মন্দির তৈরি করেন কামদেব। মহাদেবের ক্রোধাগ্নিতে তিনি ভস্ম হয়ে যান। মহাদেবের কাছ থেকে পুনরুজ্জীবন লাভ করার উদ্দেশ্যে সতীর এই যোনিপীঠে মন্দির স্থাপন করেন তিনি। মন্দিরটিতে মোট 4টি কক্ষ রয়েছে। অন্ধকার ভূগর্ভস্থ কক্ষটির নাম গর্ভগৃহ। মূল গর্ভগৃহে পুজো দেওয়ার জন্য 2টি লাইন, একটি মন্দির প্রাঙ্গণের ভিতর থেকে যেখানে 500 টাকা দিয়ে আপনাদের লাইনে দাঁড়াতে হয়, আর আরেকটি সর্বসাধারণের জন্য যেটি মূল মন্দিরের বাউন্ডারি ওয়ালের বাইরে থেকে লাইন দিতে হয়। অনেকটা আমাদের তারাপীঠ মন্দিরের মতোই, যেখানে কিন্তু আপনাকে কুপন দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। আর এই হচ্ছে সেই প্রবেশ পথ। পাশেই রয়েছে একটি কুণ্ড, এবং এর পাশেই কিন্তু এই রাস্তায় গ্রিলে ঘেরা এই রাস্তা দিয়েই আপনাদের মূলত যেতে হবে মন্দিরের ভিতরে। আপনাদের আগেই বলেছিলাম যে একটি সচিত্র টোকেন নিয়েই কিন্তু আপনাদের মূল মন্দিরে প্রবেশ করতে হবে, এমনকি জেনারেল লাইনের ক্ষেত্রেও এটা বাধ্যতামূলক। সর্বানন্দকরী দেবী নারায়ণী নমোস্তুতে। প্রাচীন কিংবদন্তি ছাড়াও কামাখ্যা মন্দিরের একটি লিপিবদ্ধ ইতিহাসও রয়েছে, যা সমানভাবে গুরুত্বপূর্ণ। 1553 খ্রিস্টাব্দে একজন মুসলিম সেনাপতি কালাপাহাড় এই কামাখ্যা মন্দিরকে ধ্বংস করে দেন সম্পূর্ণরূপে। পরবর্তীকালে কোচ রাজবংশের আমলে এই মন্দিরটি পুনর্নির্মিত হয়। পরবর্তী কয়েক শতাব্দী ধরে অহোম রাজবংশ এই মন্দির উন্নয়নে অবদান রেখেছিল। ভারতের বেশিরভাগ মন্দিরগুলোর মতোই এই মন্দিরেও রয়েছে বাঁদরের উৎপাত। সামান্য অসাবধানতাতেই আপনাদের ডালা থেকে তুলে নিতে পারে ফল মিষ্টি। সেদিন প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা গর্ভগৃহে প্রবেশ করেছিলাম পুজো দেওয়ার জন্য। সেই অংশের ভিডিওগ্রাফি সম্পূর্ণরূপে রেস্ট্রিক্টেড। প্রতি বছর জুন মাসের শেষ সপ্তাহে অম্বুবাচীর সময় এই মন্দির প্রাঙ্গণে আয়োজিত হয় অম্বুবাচীর মেলা।
মন্দির সম্পূর্ণরূপে 3 দিন বন্ধ থাকে। মনে করা হয় মায়ের ঋতুচক্রের সময়, তাই মাকে বিশ্রাম দেওয়া প্রয়োজন। সাধারণ দর্শনার্থী থেকে শুরু করে সাধু সন্ত যারা এখানে আসেন ওই সময়, তারা মন্দির প্রাঙ্গণের বাইরেই নিজেদের পূজা অর্চনা সম্পন্ন করেন। 3 দিনের এই মেলা শেষ হলে 4র্থ দিন মন্দির খুলে দেওয়া হয়। परमेश्वरी কামাখ্যা মন্দির কেবলমাত্র একটি সতীপীঠই নয়, এটি সমগ্র ভারতের সবথেকে সুপ্রাচীন তন্ত্র সাধনার একটি কেন্দ্র হিসেবে পরিচিত। সেই কারণে এই মন্দিরের গর্ভগৃহে যে নিত্য পুজোর আয়োজন করা হয় তা কোনো বৈদিক মতে নয়, তা হয় তান্ত্রিক মতে। ॐ काली काली महाकाली পিছনে পশ্চিমের আকাশ লাল, বুঝতেই পাচ্ছেন যে মোটামুটি বিকেল 5টা বাজে, আস্তে আস্তে অন্ধকার হচ্ছে আর আমরা পুজো দিয়ে বেরোলাম মন্দির থেকে। তো রাজা, কিরকম অনুভূতি? ভালো, বেশ ভালো। ঠিক আছে, অতক্ষণ ধকলের পরিণাম ভালো। হ্যাঁ, খুব সুন্দর আমরা পুজো দিয়েছি এবং 2 ঘন্টা প্রায় আমাদের ওভারঅল দাঁড়াতে হয়েছে। তো আমার মনে হয় যে কামাখ্যা মন্দিরের নিরিখে 2 ঘন্টাটা খুব একটা বড় টাইম নয় না। তো খুবই ঠিকঠাক ছিল এবং আমরা 2 ঘন্টা দাঁড়িয়ে পুজো দিয়ে জাস্ট নাও বাইরে বেরোলাম। আজ আপনারা যখন এই ভিডিওটা দেখছেন তখন ইতিমধ্যেই আপনারা মেতে উঠেছেন দীপাবলির উৎসবে, কিন্তু কামাখ্যা মন্দিরে এই উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছিল 2 দিন আগে থেকেই। क्रीं कालिकाय नमः কামাখ্যা মন্দিরে স্থাপত্য এবং আধ্যাত্মিকতা মিলেমিশে একাকার হয়ে যায়। মন্দিরের মূল গম্বুজটি ইটের এবং নিচের অংশটি পাথরের দ্বারা নির্মিত। মন্দিরের গায়ে পাথরের উপর খোদিত চলমান শিবমূর্তিও দেখতে পাওয়া যায়। এছাড়াও মূল গর্ভগৃহের ভিতরেও রয়েছে অনেকগুলি নকশা, তবে সেখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নয় বলে আপনাদের দেখাতে পারলাম না। বিকেল 5:30 বাজে আপনারা দেখছেন যে আমরা মন্দির থেকে বেরোচ্ছি জাস্ট নাও। আর আজকে এখানে বিকেল 5:30টাতে রয়েছে জুবিন গার্গের একটা বলা যেতে পারে মেমোরিয়াল, মানে একটা শ্রদ্ধাঞ্জলি এখানে দেওয়া হবে। সামনে একটা প্যান্ডেল করা হয়েছে, মন্দিরের ভেতরে অ্যানাউন্সমেন্ট চলছিল, তো সেটারও কিছু ফুটেজ আপনাদেরকে চেষ্টা করব দেখানোর জন্য এবং এটার মাধ্যমেই কিন্তু আমাদের আজকের এই ভিডিও শেষ হবে। যারা এখনো অবধি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, এই ধরনের ভিডিও আগামী দিনে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। জুবিন গার্গ একজন সঙ্গীত শিল্পী হয়েও কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া জনগণের মনে প্রকৃত নেতা হয়ে উঠেছিলেন। তার প্রমাণ আমরা এবারের আসাম ট্রিপে ভালো মতোই পেয়েছি। আজ কাঠি বিহু হওয়া সত্ত্বেও কোনো রকম উৎসব আমাদের চোখে পড়ল না। আমি রাজীব, আমি রাজা। আর আপনারা দেখছেন গ্লোবট্রটার ইউটিউব চ্যানেল। আমরা ঘুরে বেড়াচ্ছি গুয়াহাটির বিভিন্ন জায়গায় এবং সেখানকার ভিডিও তুলে আপলোড করছি এই চ্যানেলে। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওগুলোকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের পরের কোনো ভিডিওতে।